আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল এবং যার পেছনে সামরিক বাহিনীর এক ধরনের সমর্থন ছিল, সেই অভ্যুত্থানে কতজন মারা গিয়েছিল সেই সংখ্যাটি নিয়ে কিন্তু বিতর্ক এখনো থামেনি। সেই সময়ের পত্র পত্রিকা যদি ঘাঁটি, বিশেষ করে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা হবে অ্যারাউন্ড 250, 200 থেকে 300-র মধ্যে সংখ্যাটা হবে, যদি পত্র পত্রিকার হিসেবগুলো আমরা আমলে নেই। সেই সময় ঢাকা শহরে মর্গে লাশ এসেছিল 264। এই 264টি লাশের মধ্যে 91টি লাশ আত্মীয় স্বজনরা নিয়ে গিয়েছে কোনো রকমের পোস্টমর্টেম না করে। সেই সময়ে ঢাকা শহরে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে 120টি লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে, তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এই 120টার মধ্যে 20টা জুরাইনে আর 100টা সম্ভবত রায়ের বাজারের কবরস্থানে। এই 120 জন কারা? আমরা তো শুনেছি যে পাকিস্তানের লস্করে তৈয়বা নামের একটা জঙ্গি সংগঠনও এই বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আমরা শুনেছি রোহিঙ্গা শিবির থেকেও লোকজন ভাড়া করে এনে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করানো হয়েছিল। তাহলে এই যে 120 জন বেওয়ারিশ হিসেবে দাফন হলো, এরা কারা? বলা হয়েছে এদের স্যাম্পল রাখা হয়েছে, ডিএনএ মিলিয়ে যদি এদের কোনো কেউ ফ্যামিলি কাউকে পাওয়া যায় তাহলে সেভাবে আইডেন্টিফাই করবে। কিন্তু আমরা 1 বছরের বেশি হয়ে গেল, 14 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটা ডেড বডিও আইডেন্টিফাইড হতে দেখলাম না। তার মানে এই যে বাংলাদেশ এবং এখানে স্বজন হারানোর একটা বেদনা, স্বজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার যে আকুতি আমরা দেখি, এই 120 জনের ব্যাপারে, তাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমরা কিন্তু কিছু লক্ষ্য করছি না। তার মানে মৃত্যুর সংখ্যা, এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা মারা গেছে তাদের আইডেন্টিটি, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সরকারি ভাষ্য কি বলে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে জুলাই আগস্টে নিহতের টোটাল সংখ্যা হলো 844। পুলিশ বলছে জুলাই আগস্টে নিহতের সংখ্যা 960 জন, তার মধ্যে জুলাইয়ে মারা গেছে 334 জন আর আগস্টে মারা গেছে 626 জন। তাহলে মৃত্যুর সংখ্যা, এবং এর মধ্যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই জুলাই আগস্টে বিভিন্ন কারণে যারা মারা গেছে, এই আন্দোলন সংশ্লিষ্ট নয়, যেমন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, বা যশোরে একটা হোটেলে আগুন দিতে গিয়ে মারা গেছে, তাদের অনেককেই এই মৃতের তালিকায় সকল শহীদ বানানো হয়েছে। এই সব সংখ্যা ছাড়িয়ে গেছে জাতিসংঘের রিপোর্টে প্রদত্ত সংখ্যা। জাতিসংঘ একটা ইনভেস্টিগেশন করেছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা, এবং তারা বলছে 1400 মারা গেছে। কোন সোর্স এই 1400কে সমর্থন করছে না। জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল? জাতিসংঘ তার খসড়া রিপোর্টে এই সংখ্যাটা আরো কম বলেছিল, 700-800-এর মতো। হঠাৎ করে সংখ্যাটা জাম্প করে 1400 হয়ে গেল। এই 1400 কোথায় পাওয়া গেল? জাতিসংঘ এই সংখ্যাটা নিয়েছে ইনুসের যেসব ফলোয়ার আছে তাদের সাথে আলাপ করে। আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, একটা জাতিসংঘের মতো নিরপেক্ষ সংগঠনের পক্ষ থেকে মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করছেন, অথচ আপনি সংখ্যার জন্য ডিপেন্ড করছেন একটা পক্ষের উপরে, যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা স্নাইপার রাইফেলধারী দিয়ে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে। কেবলমাত্র পুলিশের গুলিতে যে আন্দোলনকারীরা নিহত হয়েছে তা নয়। তো এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘ কিভাবে 1400 সংখ্যাটা বলে? এবং এই 1400 সংখ্যাটা এস্টাবলিশ করার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা, এবং সম্প্রতি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত দেয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে তাদের যে চিফ প্রসিকিউটর, জামাত এবং শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। ওই জাতিসংঘের
1400 সংখ্যাটি তারা নিয়েছে। এই যে 1400 এবং মৃত্যুর তদন্ত নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলছি বারবার, যে কে কিভাবে মারা গেছে। পোস্টমর্টেম করা হলো না ঠিকমতো। সার্জিস আলম নামের একজন সাবেক ছাত্র সমন্বয়ক, তিনি বলেছেন যে লাশ কবর থেকে উঠানো যাবে না, এতে নাকি আত্মীয় স্বজনের সেন্টিমেন্টে লাগবে। এটা কি ধরনের কথা? আইন তো ব্লাইন্ড, এবং আপনাকে মৃত্যুর কারণ জানতে হলে, কোন গুলিতে কোন বুলেটে নিহত হয়েছে এগুলো জানতে হলে তো পোস্টমর্টেম একটা স্বীকৃত উপায়, এবং আপনাকে এটা করতে হবে, কিন্তু সেগুলো করা হয়নি। তার মানে ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রচেষ্টা, এবং যেনতেন ভাবে বিচারের নামে, একটা ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শাস্তি প্রদানে বদ্ধপরিকর। এবং শাস্তিটা কি? তারা মৃত্যুদণ্ড দেবে, এটা যেন আগের থেকেই লেখা হয়ে আছে। আমি আরো অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা অফিস খোলা হয়েছে, এবং সেই অফিসের প্রধান হলো হুমা খান, একজন ভারতীয় বংশোদ্ভূত। তার আচরণ, তার কথাবার্তায় আমি রীতিমতো বিস্মিত। জাতিসংঘ আসলে কি? জাতিসংঘ যতদূর জানি একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা। 1945 সালে এটি গঠিত হয়েছিল। এই সংস্থাটি বিশ্বের নিরাপত্তা, শান্তি, মানবাধিকার, উন্নয়ন এসব নিয়ে কাজ করে। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, এসবই তো জাতিসংঘেরই, ইউএন এর এক একটা সংস্থা। তো সেই জাতিসংঘের যে এই মানবাধিকার কমিশনের অফিসের প্রধান হুমা খান, তাকেও আমরা দেখি এই বিতর্কিত আদালতের বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে। হাউ ইট ইজ পসিবল? এবং জাতিসংঘ কিন্তু 2007 সাল থেকে একাধিকবার সাধারণ পরিষদে সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীতে মৃত্যুদণ্ড স্থগিত হওয়া উচিত শাস্তি হিসেবে, কারণ প্রতিটি মানুষেরই বেঁচে থাকবার অধিকার আছে, হোক সে অপরাধী। অথচ এই অপরাধ, যেখানে মৃত্যুদণ্ডই একটা উল্লেখযোগ্য শাস্তি, এবং যেখানে চিফ প্রসিকিউটর বলছেন যে 1400 বার শেখ হাসিনার ফাঁসি হোক, সেখানে আমাদের এই হুমা খান কি করে থাকেন? এবং হুমা খান সম্পর্কে আমি একটু খোঁজ নিয়েছি। তার সাথে ঢাকায় অনেকেই কথা বলেছেন। তারা আওয়ামী লীগের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারা ভেবেছিলেন, যেহেতু জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, মানবাধিকারের বিষয়ে তার সাথে দেখা করা যাবে। এবং তার সাথে কথা বলে প্রত্যেকেই আমাকে বলেছে, যাদের সাথে আমি যোগাযোগ, যে প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী এই মানুষটা। তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন, নানানভাবে তিনি বিতর্কিত হয়েছেন। মাত্র কয়েক মাসের মধ্যে ভয়ানকভাবে বিতর্কিত হয়েছেন এই হুমা খান। তিনি পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছেন, আরো বড় করে বললে হয় যে পুরো জাতিসংঘকে বিতর্কিত করেছেন। সো এই তরুণী কি করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিফ হিসেবে বাংলাদেশে থাকে? এবং জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল, যেখানে সরকারি ভার্সন, পুলিশি ভার্সন, সেই সময়ের পত্রিকার ভার্সন, কোনো কিছু এই 1400 সাপোর্ট করে না। অ্যাটলিস্ট 500 থেকে 600 যদি সরকারি ভার্সন আমি অ্যাকসেপ্ট করি, তিনি অতিরিক্ত দেখিয়েছেন। কেন জাতিসংঘের এই মিথ্যাচার? একটি ইনভেস্টিগেশন তো নিরপেক্ষভাবে করতে হয়, কিন্তু এখানে আমরা ইনভেস্টিগেশনটা দেখি ফুললি বায়াসড, ইনফরমেশন বায়াস। তিনি মন গড়া কিছু সংখ্যা বসিয়েছেন, এবং সেটার ভিত্তি হিসেবে তিনি আলাপ করেছেন যাদের সাথে, তারা সবাই পক্ষপাতদুষ্ট, তারা সবাই একটি পক্ষে। প্রকৃত মৃত্যুর সংখ্যা খুঁজে পাবার জন্য যতটা পরিশ্রম করা দরকার, বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন রিপোর্টে সেই কাজটুকু আপনারা করেননি। বিশ্বের উচিত জাতিসংঘের এই রিপোর্টকে ক্রিটিক্যালি রিভিউ করা, প্রশ্নবিদ্ধ করা, এবং জাতিসংঘকে জিজ্ঞেস করা যে এই 1400 এর মৃত্যুর সোর্স কি। সেই রিপোর্টটা নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিশ্বব্যাপী অনেকবার কথা বলেছে। আমার দেখা জাতিসংঘের অন্যতম নিম্নমানের একটা রিপোর্ট, এবং সেখানে এই হুমা খান এসে বাংলাদেশে তার যে ভূমিকা, জাতিসংঘ কি একটা দেশে আসলেই জবাবদিহিতার ঊর্ধ্বে? তারা যা ইচ্ছে তাই করতে পারে। আজকাল তো এটা ওপেন সিক্রেট যে তারা পশ্চিমা বিশ্বের সুপার পাওয়ারের পদলেহন করে। তাদের যে ম্যান্ডেট নিয়ে জন্ম, যে ম্যান্ডেট নিয়ে তাদের কাজ করা উচিত, তারা সেটা করছে না। এই বাংলাদেশে এই আন্দোলনের প্রকৃত মৃত্যুর সংখ্যা আমাদের জানা উচিত, এবং এই হুমা খানের ভূমিকার তদন্ত হওয়া উচিত, এবং তাকে বাংলাদেশ থেকে অবিলম্বে
রিমুভ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের সবার সোচ্চার হতে হবে সত্যের পক্ষে। একটা কিছু শুনলেই বিশ্বাস করা যাবে না। নানা রকমের অপপ্রচার চলছে। আজ যদি হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস বেঁচে থাকতেন, তিনি এই ইউনুস গঙের এইসব অপপ্রচার দেখে লজ্জা পেতেন, হয়তো আত্মহত্যাও করতেন। ইউনুস আমেরিকার লোক, হাসিনাকে হটিয়ে ইউনুসকে বসিয়েছে আমেরিকা। সুতরাং একথা বলাই যায়, আজ যে বাংলাদেশের এই চরম দুর্দশা, এর দায় আমেরিকার ওপরেও বর্তায় অনেকখানি। কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে বাংলাদেশের কেন যাবে বা আসবে, কেন যায় আসে, তার সোজা জবাব দিলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলবে, তাহলে তো ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলতে পারবে, যেটা আমেরিকার জন্য এতদিন নাকি করে উঠতে পারছিল না ভারত। তাদের যদি পাল্টা জিজ্ঞেস করা যায়, ভারত তো আপনাদেরই কথা অনুযায়ী আওয়ামী লীগের এবারের 15-16 বছর, এর আগের 5 বছর, মানে 20-22 বছর আওয়ামী লীগের দখলে ছিল বাংলাদেশ। তা সেই সময় ভারত কি বাংলাদেশকে কলোনি করেছে না করেছে নাকি করেনি, সে প্রশ্ন থাকে। আবার দেখুন, ভারত যখন বাংলাদেশকে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন তো ভারতীয় সৈন্যরা গিয়েই তো চুক্তি স্বাক্ষর করে তারপরে দেশটাকে স্বাধীন করে। পাকিস্তানি 93,000 সেনাকে তারা ধরে নেয়। কিন্তু তারপরে কি বাংলাদেশকে তার নতুন কলোনি করার ব্যাপারে ইউনুসকে দিয়ে এত কিছু, যা আজকে যে বাংলাদেশ আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা করছে, তার কিছু মাত্র কি ভারত কোনোদিন করেছে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাদের জবাব সহজে আসবে না, ঘাড় মাথা চুলকাতে হবে। এমনকি একটা সহজ হিসাব রয়েছে, ছিটমহল চুক্তি যেটা হয়েছে নরেন্দ্র মোদী এসে করলেন, তাতে ভারত বাংলাদেশের ভেতরে যতটা জমি ভারতের বেশি ছিল, কিন্তু ভারত পেয়েছে কম জমি, বাংলাদেশের জমি ছিটমহল ভারতে কম ছিল। সেই কম ছিটমহলের অংশ নিয়ে ভারত বেশি ছিটমহল সেইটা দিয়ে দিয়েছে বাংলাদেশকে, এবং সেটা দেওয়ার পর তার জন্য কোনো ক্ষতিপূরণ কিংবা পাল্টা করে কোনো জমি ভারত চায়নি। এরপরেও ভারতকে শুনতে হয় ভারত নাকি বাংলাদেশকে তার কলোনি করেছে, শেখ হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশকে নাকি শুষে খেয়েছে। ট্রাম্প ব্যবসাদার মানুষ, বাংলাদেশের সঙ্গে বেচা কেনার ব্যাপারটা চুকিয়ে নেওয়ার পর ইউনুস সাহেব থাকলেন না গেলেন, সে নিয়ে আর মাথা ব্যথা নেই ট্রাম্প সাহেবের। সেটা তিনি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সেপ্টেম্বরে। 104 জন পেয়াদা, বরকন্দাজ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এর একটা বিশাল দল নিয়ে নিউ ইয়র্কে গিয়ে 1 মিনিটের জন্য ট্রাম্প সাহেবের সঙ্গে, এমনকি প্রশাসনের কোনো বড় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত পাননি ইউনুস সাহেব। অথচ পাকিস্তানের শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট বৈঠক করেছেন ট্রাম্প সাহেব। তার সঙ্গে ছিলেন জেডি ভান্স উপরাষ্ট্রপতি, ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং আরও কেউ। সুতরাং ইউনুসকে এর মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন ট্রাম্প, তোমার কাজ মিটেছে বাপু, এবার বিদায় হও, গেট লস্ট। এতেও কি ভারতের তাতে লাভ? আমেরিকা ভারতের সম্পর্ক ভালো হলে ভারতের ব্যাপারটা কি পরিষ্কার হলো? আমার তো মনে হয় পরিষ্কার হলো। ট্রাম্প ব্যবসাদার, পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্কের সঙ্গে আছে ইরান, আফগানিস্তান, চীনের ওপর নজর রেখে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা। তাই পাকিস্তানকে এই দৃশ্যত তোয়াজ করা। কিন্তু বাংলাদেশকে তোয়াজ করার দরকারটা কি? তার কোনো দরকার নেই। যেটুকু দরকার ছিল সেটা ভারতকে দিয়ে করিয়ে নেওয়া যাবে। ভারতও আমেরিকার সমর্থন পেলে চীনকে দূরে ঠেলে রাখবে সফলভাবে, আর পাকিস্তানও ভিড়বে না। আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানকে,
তুমি বাপু তোমার চারপাশ নিয়ে, তোমার পাশের দেশগুলো আফগানিস্তান, ইরান নিয়ে, তোমার নিজের বালুচিস্তান নিয়ে, খাইবার পাখতুনখোয়া নিয়ে এইসব সামলাতে ব্যস্ত থাকো, বাংলাদেশকে দেখবে ভারত। ট্রাম্প বলে দিয়েছে। এই কথাটা কুর্সিতে বসেই সেই ফেব্রুয়ারিতে বলে দিয়েছিলেন ট্রাম্প, বাংলাদেশকে দেখবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদি, তার উপরেই বাংলাদেশকে ছেড়ে দিলাম। আই লিভ ইট টু PM মোদি। মাঝখানে নানান ঝামেলায় ট্রাম্প মোদির সম্পর্ক বিগড়ে গিয়েছিল। সেজন্যেই বাংলাদেশ থেকে ইউনূস বিদায়ের জন্য ব্যগ্র যারা, তারা জানতে চাইছে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো হলো কিনা। আমার বাংলাদেশি বন্ধুটাই এই উদ্দেশ্যেই প্রশ্নটা করেছিলেন। এই প্রশ্নের এক কথায় উত্তর, ভালো হচ্ছে, এবং ভালো অনেকটাই হয়েছে। এর আগেও যখন খারাপ হয়েছিল তখন ডিভোর্স হয়নি বটে, তবে সেপারেশন গোছের পর্ব চলছিল ভারত ও আমেরিকার মধ্যে। সেই আড়ি পর্ব কেটে গিয়ে আবার ভাব পর্ব শুরু হওয়ার পথে। এবার নতুন করে হানিমুন হলে অবাক হবেন না। দীপাবলি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে টেলিফোনে কথাবার্তা চলেছে। এই কথোপকথন দুই দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন শুল্ক থেকে স্বস্তি ও বাণিজ্য চুক্তির সম্ভাবনা, রাশিয়ান তেল আমদানি হ্রাস এবং বুদাপেস্টে আসন্ন ট্রাম্প পুতিন বৈঠক, এই সব কিছু মিলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে এই পুনর্মিলন, ভারত আমেরিকার পুনর্মিলন কতটা স্বস্তি আনতে পারে সেটাই দেখার। অক্টোবর 21 তারিখে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প জানান যে তিনি মোদির সঙ্গে বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দুই নেতার মধ্যে এটি গত 45 দিনে তৃতীয়বারের মতো টেলিফোনে কথোপকথন, যা দুই দেশের সম্পর্কে একটা উষ্ণতার ছবি এঁকে দেয়। মূল আলোচ্য বিষয়গুলো ছিল বাণিজ্য চুক্তি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে 15-16% নামিয়ে আনতে পারে। এর অর্থ, আবার বলি, 15 থেকে 16%, 15-16 মধ্যেই এটা নামিয়ে আনতে পারে। এর অর্থ পাকিস্তানের 19% শুল্কের চেয়েও কম হতে পারে এই হার ভারতের সাথে। এই চুক্তিটি অক্টোবরের শেষে এশিয়ান শীর্ষ সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে, যদি ট্রাম্প এবং মোদি দুজনেই সেই সম্মেলনে যান, সামিটে যদি যান। আর না গেলে তার আগেই এটা ঘোষণা হয়ে যেতে পারে। ট্রাম্প দাবি বলেছেন যে মোদি রাশিয়া থেকে তেল আমদানি একেবারে বন্ধ করবেন না। আগে আমেরিকার দাবি ছিল বন্ধ করতে হবে, কারণ ওই টাকা নিয়ে নাকি রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে। এখন আমেরিকা বলছে তেল আমদানি কমাতে হবে। আর ভারতও বলেছে আমরা যতটা সম্ভব রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়ে দেব, যদি আমরা অন্য জায়গা থেকে সস্তা দামে তেল পাই। তো এটা কিছুটা তো কমাবে। এখন ভারত বলেছে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, আমরা এটা কমিয়ে দেব। এরপরে যে রাশিয়া থেকে তেল আমদানি যথাসম্ভব কম হওয়ার পরে আর এই বিষয়টা, যেটা ভারতের বাণিজ্য শুল্ক বাড়াবার জন্য বড় জায়গায় ছিল, সেটা আর থাকছে না। মোদি তার সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের উপরে জোর দিয়েছেন। তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা দুই দেশকে এক হয়ে এগিয়ে যেতে হবে। এইটা বলার পরে এবং এই ব্যাপারেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যা পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের
যে ক্রমবর্ধমান সম্পর্ক তার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সেটা হলো ট্রাম্প পাকিস্তানকে সমর্থন দিতে পারেন ব্যবসা বাণিজ্যে, কিন্তু তাদের সাথে তাদের সন্ত্রাসবাদে আমেরিকা তার পাশে থাকবে না, তার বিরোধিতা করবে। কারণ ঘোষিতভাবেই যে পাকিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের বড় মদতদাতা, এটা আমেরিকা কেন সারা বিশ্ব জানে। অক্টোবর 16 তারিখে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোন কথোপকথনের পর বুদাপেস্টে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথা হয়। বুদাপেস্টে বৈঠকের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। ট্রাম্প এটিকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দিয়ে জানিয়েছিলেন যে 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও এই বৈঠকে যোগ দিতে রাজি ছিলেন বলে ট্রাম্প জানান। এখনো চূড়ান্ত হয়নি বটে, তবে কথা চলছে এই সম্মেলন যত তাড়াতাড়ি করা যায়। এই বৈঠকটি রাশিয়ার সঙ্গে দূরত্ব কমছে, ভারতের সঙ্গে সম্পর্কের বড়সড় উন্নতি হচ্ছে, আর চীনের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারত যে বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে সেটা কিন্তু উজ্জ্বলতর হয়ে উঠছে দিনের পর দিন। বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে চাই একটি নির্বাচন, দ্রুত নির্বাচন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন। এটা যেমন ভারত চায়, তেমনই চায় আমেরিকা সমেত পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো। কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু এইটা তারা চাইতো না, এখন চাইছে। এমনকি যে জাতিসংঘ, তারাও বলছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। চায়না কারা? চায়না বাংলাদেশের ইউনূস সরকার, এটা চায়না। চায়না বর্তমানে এই সরকারের সবচেয়ে সুবিধাভোগী দল জামায়াত। এনসিপিকে আমি ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, তারা কাগুজে বাঘ। আমেরিকা চায় না যে বাংলাদেশে এটা ছাড়া, এর বাইরে নির্বাচন ছাড়া। আমেরিকা চায় না যে বাংলাদেশ ধর্মীয় উগ্রপন্থার আখড়া হয়ে উঠুক আফগানিস্তানের মতো। ভারতও চায় না এটা। এরপর তৃতীয় জিনিস, আমেরিকা চায় না যে ইরানের মতো ধর্মীয় বিপ্লবী সেনাবাহিনী তৈরি হোক বাংলাদেশে। ভারতও এর বিরোধী। সব মিলিয়ে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার চাওয়াতে অনেক মিল। আর এজন্য এবার আমেরিকা স্পষ্টভাবে ভারতকে বলে দিয়েছে, বাংলাদেশের শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেওয়া উপযুক্ত মনে করবে ভারত, সেটা যেন অবিলম্বে করে। আমেরিকার বার্তা পেয়ে জাতিসংঘ পর্যন্ত, আগেই বলেছি, সুর পাল্টে নিয়েছে। এখন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না, এটা তারা বলছে। শেষ করার আগে 2 কথা বলি, কোন পথে এগোতে চায় ভারত সেই বিষয়টি নিয়ে। এ ব্যাপারে ভারতের স্পষ্ট সিদ্ধান্ত আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয়, এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে। কেমন হতে পারে সেই ব্যবস্থা? একেবারে বাধ্য না হলে সামরিক অভিযানে যাবে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে, অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলবে ভারত। 2, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সীমিত আক্রমণ চলবে, যেমন চলেছে গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিন্দুরে। ওয়াকারুজ্জামানকে এটা ভালো বুঝিয়ে দিয়ে এসেছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক ঢাকা সফরে, এবং বুঝিয়ে দেওয়ার পর ওয়াকারুজ্জামান তার দলবল নিয়ে ছুটতে বাধ্য হয়েছেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরে। 3 নম্বর, ভারতের সিদ্ধান্ত, বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হলো ভারতের পাখির চোখ। এই পথে যে বাধা আসবে ভারত তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে। 4,
এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়ণে জেনারেল ওয়াকারুজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত, বড় দায়িত্ব। যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকারুজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না। সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে। বলা বাহুল্য, আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতকে, পুরো গ্রিন সিগন্যাল দিয়েছে। এখনকার মতো এই পর্যন্ত।